কিছু রাজ্য বাদ দিলে গোটা মিড ডে মিল প্রোগ্রামটা চলছে, চালাতে হয়, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, কোনো উপায় নেই, সুতরাং আমাদেরকে দিতে হবে। এটাতে প্রথমে একেবারে গোড়াতেই যেটা আমাদের জেনে রাখা ভালো সেটা হচ্ছে এটার কোনো রাষ্ট্রীয় দায়বদ্ধতা এই কর্মসূচিটার মধ্যে দিয়ে দেখতে পাওয়া যায় না। এই যে অধিকারী বাবু, কিঙ্কর বাবু একটু আগে বললেন যে মিড ডে মিলের বরাদ্দ আসে 85% ছাত্রছাত্রীর জন্য। সরকার বলছে, আমরা রাইট টু এডুকেশন অ্যাক্ট করেছি, অনেক কিছু করেছি, সরকার বলছে যে 100% বাচ্চাকেই স্কুলে আসতে হবে একদিকে। অন্যদিকে যখন বরাদ্দ করা হচ্ছে তখন বলা হচ্ছে যে না, এটা এটা 85% বরাদ্দ, ধরেই নিচ্ছে যে 15% আসবে না। এটা মানে কেন ধরে নেব? বহু স্কুল আছে, আর কালকেই চলুন আমি দেখিয়ে দেব যেখানে শুধু শিক্ষকের চেষ্টাতে, মানে প্রধানত স্থানীয় শিক্ষক এবং মানে স্থানীয় যে সমুদায় তাদের সহযোগিতায় এক একটা স্কুলে 98%, 99%, 100% উপস্থিতি এরকম দেখা যাচ্ছে। এইবার তারা কি করছেন, এটা একটু অন্যভাবে দেখতে হবে। মানে সরকারি প্রকল্পটাকে আমরা দেখছি যে সরকার টাকা দিচ্ছে না, আমরা এটাতে একেবারে পরিষ্কার যে এটা যে কোনো, আমার ধারণা যে আমাদের শিক্ষক মশাই যারা আছেন, যারা যেসব ছাত্রছাত্রী অঙ্ক করতে ভালোবাসে না তাদেরকে এই এক্সারসাইজগুলো দিতে পারেন, যে বাজার দর করে আনো এবং এই বাজার দরে কতটা খাবার পাওয়া যায় ইত্যাদি, এর একটা অনুশীলন, তাতে তারা অঙ্কটাও শিখবে এবং একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হবে। এটা খুব সাধারণ অঙ্ক, মানে ক্লাস 5-6 এর বাচ্চাকেও যদি এই অঙ্কটা কষতে দেওয়া হয় সে মেলাতে পারবে না। এটা ওই 7 টাকা 19, 8 টাকা 19, এই 7 টাকা 8 টাকা 12 পয়সা 15 পয়সা বৃদ্ধির ব্যাপার নয়। মিড ডে মিল প্রোগ্রাম হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম। মিড ডে মিল প্রোগ্রামটা শুধু কিছু খাবার দিতে হবে বাচ্চাদের, ব্যাপারটা তা নয়। মিড ডে মিল প্রোগ্রামটা কিন্তু একটা স্কুলের প্রোগ্রাম, গোটা স্কুলের প্রোগ্রাম, গোটা স্কুলটা এর সঙ্গে যুক্ত। সুতরাং গোটা স্কুলে অন্যান্য যে উপাদানগুলো আছে, যেমন শিক্ষকের দরকার, যেমন ক্লাসরুমের দরকার, যেমন সিলেবাসের দরকার, তেমনি একটা পারফেক্ট নিখুঁত একটা মিড ডে মিল দরকার। মিড ডে মিলটাকে আমরা অনেকেই ঠিকই পুষ্টির কথা বললেন শিক্ষক মশাই, আমরা জানি আমাদের দেশে অনাহার একটা বড় ব্যাপার, অনেক বাচ্চাই না খেয়ে স্কুলে আসে, এখনো আসে, কিন্তু সেটাই মিড ডে মিলের একমাত্র কারণ নয়। মিড ডে মিলটা হচ্ছে যে গোটা স্কুল প্রোগ্রামটার একটা অংশ, যে বাচ্চারা যে স্কুলে যাচ্ছে, স্কুলে গেলে এই প্রক্রিয়ার একটা অংশ। তারা যদি বাড়িতে থাকতো তাহলে তো বাড়িতে ভাতটা খেত দুপুরবেলা, স্কুলটা তো তার বাড়ি। মানে আমি যদি শিক্ষা ব্যবস্থাটাকে এভাবে দেখি, শিক্ষা ব্যবস্থাটাকে আমরা আলাদা করে দিয়েছি, শিক্ষা ব্যবস্থাটাকে দেখিয়েছি যে হ্যাঁ ও এনরোল্ড হলেই হবে, তারপরে আর কি হলো আর দরকার নেই, কিন্তু তা তো নয়। স্কুলটা প্রকৃতপক্ষে একটি বাচ্চা স্কুলটাকে তার নিজের বাড়ি মনে করবে, তবেই তো এই আনন্দদায়ক শিক্ষা। কুমারদা একটা কথা বলি, মিড ডে মিলের শুরু থেকে যেটা বলা হয় যে অনেক গ্রামগঞ্জে অনেক পরিবার আছে এতটাই দুস্থ তারা, যে তারা মানে দিনের মধ্যে হয়তো দুপুরের খাবারটা সে বাচ্চারা পায়ও না এবং তাদের কাজ করতে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। সেই সময় তারা স্কুলে খাবারটা যে পাবে সেই কারণে হয়তো বাবা মা অনেক সময় তাদের স্কুলে পাঠান, যে ওই খাবারটা নিশ্চিত। আমি ওটা অস্বীকার করছি না, কিন্তু তার সঙ্গে পড়াশোনা, কিন্তু ওই যুক্তিতে যদি আমি মিড ডে মিলের দিকে যাই তাহলে তাহলে তো আপনার একটা পারফেক্ট মিড ডে মিল না হলেও চলে, কোন রকমের একটা খাবার দিলেই হলো, বাচ্চাদের পেট ভরালেই হলো। ব্যাপারটা তো তা নয়। ব্যাপারটা হচ্ছে দৃষ্টিভঙ্গিটা, আমি মানে এইখানে একটা সমস্যা হয়ে যাচ্ছে। এই যে এসাই ভদ্রলোক, উনি কেন বললেন এই কথাটা, কি করে উনি বলেন যে মন্ত্র ছুঁয়ে দিলেই হবে, যে তোমার 20 টাকা বরাদ্দ আছে, 20 টাকাতে যদি 200 গ্রাম সয়াবিন পাওয়া যায় তাহলে 200 গ্রাম রান্না করেই দাও। এটা কি করে উনি বলেন?
অর্থাৎ এই যে একটা অসংবেদনশীল একটা অবস্থা, এটা এসআই ভদ্রলোকের দোষ, এটা অসহায় ভদ্রলোকের দোষ না, গোটা সমাজটার মধ্যেই এই জিনিসটা রয়েছে, এই অসংবেদনশীলতা। এবং এখানে স্টেট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সকলেই মনে করেছে যে না কোনোভাবে একটা দিলে, মানে প্রথম কথা হচ্ছে এই যে ঘোর একটা অযুক্তি, তুমি চাইছো 20 গ্রাম প্রোটিন কিন্তু তুমি ডিম দেবে না, বা তুমি ডালটা দেবে না, যে যে পয়সা দেওয়া হয় তাতে ডিমও পাওয়া যাবে না, ডালও পাওয়া যাবে না, কি করে এই অযুক্তিটা এর জবাব কে দেবে? আমার কাছে এইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, যে আমরা কি আদৌ আমাদের আমাদের রাষ্ট্র কি আদৌ শিক্ষাটা চাইছে? মিড ডে মিল চাইছে কি চাইছে না সেটা তো পরের প্রশ্ন, আগের প্রশ্ন হচ্ছে শিক্ষাটা কি চাইছে। শিক্ষাটা যদি চায় তাহলে মিড ডে মিলটাকে ভালো করে করতে হবে, যেটা যেমন আমাদের উদাহরণ আছে, এখানে অধ্যাপক অশোক সরকার আছেন, উনি জানেন, আমারও প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে তামিলনাড়ু, কেরালার, যেখানে তামিলনাড়ুতে আপনি যদি যান সেখানে দেখতে পাবেন যে বাচ্চাদের খাওয়া, এবং গোটা ইয়েতে কেরালাতে আমি একটা স্কুলে দুপুরবেলা গিয়ে দেখি 15 জন লোক এসে বসে আছেন এবং তারা ওই রান্নার কাজে এর কাজে সাহায্য করছেন। এটা ঠিক যে আমাদের রিসোর্স অনেক কম, এই কম রিসোর্সের মধ্যেই ম্যানেজ করতে হয়, কিন্তু সেটা করা তখনই সম্ভব যখন নাকি আপনি স্কুল সিস্টেমটা, আপনি বলতে পারবেন যে স্কুলটা তোমাদের, স্কুলটা মানুষের, সাধারণ মানুষের, এটারও ব্যবস্থা করা হয় না। কারণ স্কুলে কি হবে না হবে সেটা কিন্তু সাধারণ মানুষ ঠিক করতে পারেন না, এমনকি মাস্টার মশাইও ঠিক করতে পারেন না, সেখানে সেটা ঠিক করে দেবে এসআই। স্কুল কবে ছুটি পড়বে সেটা ঠিক করে দেবে মুখ্যমন্ত্রী, মানে তিনি কি করে ঠিক করেন এটা? মানে এই যে অযুক্তি, একটা স্কুল কখন বন্ধ হবে সেটা তো ঠিক হবে স্থানীয় মানুষ, স্থানীয় শিক্ষক, এমনকি বাচ্চারা, তারা মিলে ঠিক করবে যে হ্যাঁ এই সময় স্কুলটা বন্ধ হওয়া দরকার। এটা মুখ্যমন্ত্রী কি করে বলেন বা প্রধানমন্ত্রী কি করে বলেন যে স্কুল বন্ধ থাকবে? সুতরাং এই মিড ডে মিলটাকে শুধুমাত্র কতকগুলো, মানে আমি বলছি যে কতগুলো ফাংশনাল দিক দিয়ে যদি দেখি তাহলে আমরা ভুল করব। মিড ডে মিলটা বেসিক্যালি শিক্ষা ব্যবস্থার একটা অঙ্গ, এবং মিড ডে মিলটা যে ঠিক মতন চলতে দেওয়া হচ্ছে না তার মানে আঘাতটা কিন্তু আসলে করা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা। ভালো করে যদি চালানো যেত তাহলে, ভালো করে চালানোর অনেক উদাহরণ আছে, যেখানে স্থানীয় স্তরে কোনো কোনো শিক্ষক, তাদেরকে আবার লুকিয়ে করতে হয় অনেক সময়, এসআই যেন জানতে না পারে, মানে এসআই জানলে এসআই এসে হুমকি দেবে, তুমি এটা তো করতে পারো না, তুমি কেন এটা করছো, কেন বাচ্চারা এতে ইনভলভ হবে। সবজি বাগান, কোনো একজন, আমি এইরকম উদাহরণও জানি, একজন স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী লোক এসে বললেন বাচ্চারা সবজি বাগান করবে কেন, এটা তো চাইল্ড লেবার হচ্ছে। ভাবুন, বাচ্চারা, তারা এটা তাদের পাঠের অনুশীলনের অঙ্গ, তার সঙ্গে তারা এটাতে করছে এটা, এবং এর মধ্যে দিয়ে তারা সহযোগিতা শিখছে, এর মধ্যে দিয়ে তারা পরস্পরের সঙ্গে মিলেমিশে থাকার একটা অভ্যাস তৈরি হচ্ছে। সব থেকে বড় কথা, একটা গণতান্ত্রিক অনুশীলন তারা দেখতে পাচ্ছে, শিখতে পাচ্ছে। আমি সেখানে বলে দিলাম এটা চাইল্ড লেবার হচ্ছে, আর যেখানে চাইল্ড লেবার হচ্ছে সেখানে কেউ যাবে না। সুতরাং গোটা প্রশ্নটা একটা দার্শনিক প্রশ্ন, এটা শুধুমাত্র অর্থনৈতিক প্রশ্ন নয়, এর মধ্যে একটা গোটা দর্শন জুড়ে আছে। আমার মনে হয় যে এইটা নিয়ে একটু আমরা যে আলোচনাগুলো করি এগুলোকে একটু একটু বড় চোখে দেখার প্রয়োজন আছে।